ফোর্স মেজুর একটা শব্দ পাবেন, আমরা হরহামেশাই শব্দটাকে শুনে থাকি। ফোর্স মেজুর শব্দটা হলো, ঘটনাটা এরকম যে সিচুয়েশনটা, ইভেন্টটা আপনার কন্ট্রোলের বাইরে, আনকন্ট্রোল যদি ইভেন্ট হয়ে থাকে, যদি কোনো যুদ্ধ লাগে, অর হস্টালিটিস পার্টটা আগ্রাসন হয়ে থাকে, বিদেশি কোনো শত্রু আক্রমণ করে, যদি কোনো সাবোটাজ হয়, অথবা সিভিল অর হোক, টেরিজম রিলেটেড অ্যাক্টিভিটিস হোক, যদি কোনো স্ট্রাইক বা লকডাউন এরকম হয়, করোনার কারণে যেমন লকডাউন ছিল ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো ছিল ফোর্স মেজর সিচুয়েশনের এক্সাম্পল। এইসব ঘটনায় ফোর্স মেজরটা কি, যে ইভেন্টটা, সিচুয়েশনটা প্রকিউরিং এন্টিটি অথবা সাপ্লায়ার অথবা কন্ট্রাক্টর অথবা কনসালটেন্টের কন্ট্রোলের বাইরে, যে সিচুয়েশনকে আমরা কন্ট্রোল করতে পারি না, এই সময় আমার কোনো কিছু সাপ্লাই দেওয়া নিশ্চয়ই সম্ভব না। এরকম হলে ফোর্স মেজর আওতায় কন্ট্রাক্ট টার্মিনেট করা যাবে। এর জন্য কোনো লিকুইড ড্যামেজ ইম্পোজ করা যাবে না, কারণ সে ইচ্ছা করলেই দিতে পারছে না। সাপোজ আপনি লকডাউনের সময় কোনো একটা চুক্তি করে রাখছেন, যদি সেই প্রোডাকশন বন্ধ থাকে জাস্ট ওয়ার্ল্ড ওয়াইড লকডাউনের কারণে, তো এইরকম ক্ষেত্রটা ফোর্স মেজর হিসেবে ট্রিট করা যাবে। ফোর্স মেজর ট্রিট করার দায়িত্ব প্রকিউরিং এন্টিটির। কার অ্যাপ্রুভাল নিতে হবে? হেড অফ দ্য অর্গানাইজেশন। যদি এগ্রি করে তাহলে সেটা ফোর্স মেজরের আওতায় পড়বে, বাট সিচুয়েশনটা বলা আছে আপনার পাবলিক প্রপার্টি অ্যাক্ট রুলের মধ্যে। সেই সাথে আপনার যে জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট এবং পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট আছে, ওর মধ্যে ফোর্স মেজরের সিচুয়েশন আমি এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছি এরকম করে বলা আছে। এইটার মধ্যে যদি পড়ে, অথবা ইভেন যদি কোনো স্যাংশন ইম্পোজ করে, বা ফ্রেট এম্বার্গো যদি থাকে কোনো জায়গায়, ওই দেশ থেকে কোনো কিছু আসতে পারবে না, যেতে পারবে না, এই সিচুয়েশন হলে তাহলে সেটা ফোর্স মেজর, ফোর্স মেজরের আওতায় টার্মিনেট করা যাবে, বাট কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। প্রয়োজনে টাইম এক্সটেনশন করা যাবে। ফোর্স মেজরের গ্রাউন্ড থাকলে আপনার টাইম এক্সটেনশন করতে কোনো সমস্যা নেই, টাইম এক্সটেন্ড করতে হবে, কারণ সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে, ইচ্ছা করলেই কেউ এই সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারে না। এই অবস্থাতে আমরা কি করব? ফোর্স মেজর হাতে ফেলতে পারি। আর একটা হচ্ছে যদি ডিসপিউট অ্যারাইজ করে, ডিসপিউট অ্যারাইজ করলে সেটেল করার ক্ষেত্রে তিনটা ফ্যাক্টর, একটা অ্যামিকেবল সলিউশন, একটা অ্যাডজুডিকেটর, লাস্ট হলো আরবিট্রেশন। অ্যামিকেবল সলিউশনটা কি? একটু পিসফুলি সমাধান করা দুই পক্ষ মিলে। টার্মটা কি? অ্যামিকেবল সলিউশন, অ্যামিকেবল সেটেলমেন্ট। যে ডিসপিউট অ্যারাইজ করছে, আলোচনার মাধ্যমে দুই পক্ষ বসে নিজেরা সমাধান করার চেষ্টা করবে। যদি এটা সমাধান হয় ভালো, যদি সমাধান না হয় তাহলে চুক্তির মধ্যেই যে অ্যাডজুডিকেটর এর ব্যবস্থা আছে, অ্যাডজুডিকেশন করে যে কোন একটা মধ্যস্থকারী নিয়োগ করে মধ্যস্থকারী দুই পক্ষকে বসে একটা ডিসিশন দিবে, সেই ডিসিশন মানবো। প্রথমে আমাদের কন্ডিশন থাকবে, আমরা একটা নিরপেক্ষ অ্যাডজুডিকেটর একজনকে সিলেক্ট করব দুই পক্ষ মিলে, উনি যে ডিসিশন দিবেন এই চুক্তির আলোকে, যে টার্মস এন্ড কন্ডিশন জিসিসি পিসিসির আলোকে, সেটা আমরা দুই পক্ষই মেনে নেব, এবং এটার খরচ বেয়ার করতে হবে দুই পক্ষকেই। তো অ্যাডজুডিকেটর নিয়োগ করবেন, নিয়োগ করেন। অ্যাডজুডিকেটর কি হবে? এটা চুক্তির মধ্যে পার্টিকুলার কন্ডিশনের মধ্যে উল্লেখ করা থাকবে, এবং সেই অ্যাডজুডিকেটর কি ন্যাশনাল না ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল হলে সাধারণত ইন্টারন্যাশনাল অ্যাডজুডিকেটর নিয়োগ করা হয়, এবং বিভিন্ন দেশের এরকম প্রতিষ্ঠান আছে। তার মধ্যে ফেমাস যে অ্যাডজুডিকেটর যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে লন্ডন অ্যাডজুডিকেটর আছে, তারপরে আপনার সিঙ্গাপুর, ইভেন ইন্ডিয়াতেও আছে। তো এর মধ্যে যাদের গ্রহণযোগ্যতা বেশি তাদেরকে নিয়োগ করে করা হয় ইন্টারন্যাশনাল যেটা। তো এর সাথে কস্ট ইনভলভ, তাকে কস্ট বেয়ার করতে হবে। যদি এই দুটা ভাবেও সমাধান করতে না পারি, তাহলে আমাদের লাস্ট রিসোর্ট হচ্ছে আরবিট্রেশন। আরবিট্রেশন কোথায় করা যাবে? ইন্টারন্যাশনালি কোন কোর্টে, কোন প্লেসে, সেটা পিসির মধ্যে উল্লেখ করা থাকবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে কোর্ট গুলা, সেটা তো দেশের বাইরে আর যাওয়ার সুযোগ থাকে না। তো এটা তিনটা ওয়েতে আমরা ডিসপিউট রেজলিউশন করতে পারি। একটা হচ্ছে অ্যামিকেবল সলিউশন, সেকেন্ডটা হচ্ছিল অ্যাডজুডিকেশন, থার্ড হচ্ছিল আরবিট্রেশন। এইভাবেই আমরা কোনো যদি ডিসপিউট অ্যারাইজ করি তাহলে আমরা সেটেল করব। আর এটার সাথে আরেকটা ইনফরমেশন, যেটা আমাদের যদি কন্ট্রাক্টের প্রাইস এক্সক্লেশন করতে হয়, ইনক্রিজ করতে হয়, অথবা নতুন আইটেম যোগ করতে হয়, আপনারা একটা টার্ম পাবেন, যারা প্রক্রিয়ার সাথে ইনভলভ আছেন খুব ভালো জানবেন, ভেরিয়েশন অর্ডার। ভেরিয়েশন অর্ডার অথবা এক্সট্রা ওয়ার্ক অর্ডার অথবা এডিশনাল ডেলিভারি, এই যে বিষয়গুলা, এক্সট্রা ওয়ার্ক অর্ডার, এডিশনাল ডেলিভারি, অথবা
এডিশনাল সাপ্লাই। এই জি জি ভেরিয়েশন অর্ডারের সাথে আপনার কম বেশি সবাই পরিচিত। ভেরিয়েশনটা কি ওয়ার্কস এর ক্ষেত্রে এবং সার্ভিসের ক্ষেত্রে মেইনলি অ্যাপ্লিকেবল, মেইনলি ওয়ার্কস এর ক্ষেত্রে। যে সিসেশনটা কি, আমি যখন একটা কাজ দিচ্ছি সেই কাজ করার জন্য যে ডিজাইনটা দেওয়া আছে, সেই ডিজাইনটা করতে গিয়ে আপনারা দেখলেন যে সয়েলের যে কন্ডিশন আমরা কনসিডার করেছিলাম, প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে দেখা গেল সয়েলের কন্ডিশনটা ডিফারেন্ট। তখন অনেক সময় ডিজাইনটা চেঞ্জ করতে হয়, ডিজাইন চেঞ্জ করতে হয় এবং অনেক বড় বড় কাজের ক্ষেত্রেই ডিজাইনটা চেঞ্জ করার নজির আছে। অথবা আপনি যে ধরনের ম্যাটেরিয়ালস ইনক্লুড করে চুক্তি করেছিলেন, প্র্যাকটিক্যালি সেই ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা সম্ভব না, হয়তো সেই জায়গায় পরিমাণটা বেশি কম দরকার। এই যে সিচুয়েশনটা, সেটা ভেরিয়েশনের আওতায়। ভেরিয়েশনের আওতায় যেটা করতে হবে, এটা আমি প্রথম যে 6টা মেথড বলেছিলাম একবার, 6টা মেথড কি কি ছিল একটু বলা যাবে? 6টা মেথড লেখা ছিল না? যদি একটু বের করেন কেউ, 6টা মেথড ছিল না? 6টা মেথড একটু বলেন যদি লেখা থাকে, যদি কষ্ট না হয়। কষ্ট হলে আর দরকার নাই। ওপেন টেন্ডারিং মেথড, ওপেন টেন্ডারিং মেথড, লিমিটেড টেন্ডারিং মেথড, গুড, রিকোয়েস্ট ফর কোটেশন, টু স্টেপ টেন্ডারিং মেথড, টু স্টেজ। স্টেপ মানে শব্দটা স্টেপ ঠিক আছে, মানে স্টেজ শব্দটা লেখেন, স্টেজ। স্টেজ, তারপরে টু স্টেজ টেন্ডারিং মেথড। আচ্ছা, তারপর ওয়ান স্টেজ টু এনভেলপ, লাস্ট ওয়ান টেন্ডারিং মেথড, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড। আপনার ডিপিএম এর একটা পার্ট হচ্ছে ভেরিয়েশন অর্ডার। ভেরিয়েশন অর্ডার বা এক্সট্রা ডেলিভারি, যে আমি একটা কাজ করাচ্ছি একজনের দিয়ে, সাপোজ একটা রোড তৈরি করছি বা একটা বিল্ডিং তৈরি করছি, বিল্ডিং এর মাঝখানে গিয়ে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন বাস্তবতা নিরিখে। তো আমি এটার জন্য আরেকজনের সাথে নতুন করে কন্ট্যাক্ট করব না, এক্সিস্টিং যে কন্ট্যাক্ট আছে তার সাথেই ওইটাকে আমি ইনক্লুড করব। এই যে ইনক্লুশন করার ক্ষেত্রে কস্টের একটা এফেক্ট থাকে। তো এটা হলো, আমি ভেরিয়েশন অর্ডারের আওতায় যদি হয় তাহলে আমি কি করতে পারবো, ভেরিয়েশন করা যাবে ম্যাক্সিমাম 50% পর্যন্ত। মূল চুক্তির, মূল যে চুক্তি ছিল তার ম্যাক্সিমাম 50% পর্যন্ত বাড়ানো যাবে, 50 বলছি। এক্ষেত্রে দুটো পার্ট আছে। যদি মূল চুক্তির 15% 15% পর্যন্ত টাকার ইনক্রিজ ঘটে, তাহলে কি করতে হবে, 15% পর্যন্ত ইনক্রিজের ক্ষেত্রে মূল অনুমোদনকারী কর্তৃপক্ষ অনুমোদন করতে হবে, মূল অনুমোদনকারী কর্তৃপক্ষ। যদি 15% এর বেশি হয় তাহলে ইমিডিয়েট হায়ার অথরিটির কাছে যেতে হবে। আমি কথাটা মানে বোঝাতে পারছি নাই, যে অরিজিনাল কন্ট্রাক্ট যে সাইন করছে যে অথরিটি, তার পরের অথরিটি নিয়ে করতে হবে, যদি 15% এর বেশি চুক্তি মূল্য মানে ইনক্রিজের পরিমাণ হয়। অথরিটি কয়টা? অ্যাপ্রুভালের 4টা অথরিটি বলেছিলাম, একটা প্রকিউরিং এন্টিটি, আর একটা ছিল হোপ, আর একটা হলো মিনিস্ট্রি, আর একটা হলো সিসিপি। এই 4টা স্টেজ একটু লিখে রাখেন। একটা হলো প্রকিউরিং এন্টিটি অনুমোদন করতে পারে, তার একটা ক্ষমতা আছে, তার বেশি হলে হোপ করবে, হোপের পরে থার্ড হচ্ছে মিনিস্ট্রি করবে, ফোর্থ হলো সিসিপি। মূল চুক্তি যদি হোপ করে থাকে আর ভেরিয়েশন যদি 15% এর বেশি হয়, তাহলে কে করবেন? মিনিস্ট্রি করবেন। মূল চুক্তি যদি মিনিস্ট্রি অনুমোদন করে থাকে, তাহলে 15% এর বেশি হলে সিসিপি তে নিয়ে অনুমোদন করতে হবে পরের ধাপে। আর প্রথমটাই যদি সিসিপি করে, যেহেতু তার উপরে কোনো অথরিটি নেই, 15% এর বেশি হলেও সিসিপি রিকমেন্ড করবে। সিসিপি রিকমেন্ডিং অথরিটি, এটা অ্যাপ্রুভ করে মাননীয় প্রধানমন্ত্রী। এটা আলোকে আমরা ভেরিয়েশন করতে পারবো, ভেরিয়েশন করব। আমার ওভারঅল ব্রিফিং এইটুকুই এই পার্টের জন্য। আপনার যে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্ট ল এবং ডিসপিউট সেটেলমেন্ট রিলেটেড, আমরা 11টা থেকে একটা টি ব্রেকে যাব। এখন আপনাদের যে কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে, আমরা যে আর যতটুকু সময় আছে 11টার আগে, ওই সময় আমরা একটু প্রশ্ন আলাপ করি, যে 5-7 মিনিট আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন বলেন, ওভারঅল আমরা যেটা ব্রিফ করলাম। জি স্যার, ভেরিয়েশন ওয়ার্ক অর্ডার যেটা দিতে হবে স্যার, এটা কি কোনো মানে অবশ্যই তো টাইম ফ্রেম আছে স্যার? এটা কত দিনের মধ্যে, বা কাজ চলাকালীন বা কাজ শেষ হওয়ার পরে এই অর্ডারটা দিতে হবে স্যার? এইটা হলো কাজ শেষ হওয়ার পরে না, কাজ চলাকালীন, অর্থাৎ উইদিন দ্য কন্ট্রাক্ট পিরিয়ড। স্যার চুক্তির মধ্যেই দিতে হবে, চুক্তি শেষ হওয়ার পরে না। স্যার ডিপিএমটা একটু ক্লিয়ার করবেন স্যার? মানে ডিপিএম বলতে যেমন স্যার আমরা এখানে একটা স্টেনো টেলিফোন সেট কিনতে চাইছি স্যার, টেসিস থেকে কিনতে পারবো স্যার সরাসরি? স্যার কিনলে কি কোনো প্রশ্ন আসবে কিনা স্যার?
আপনার প্রশ্নটা একটু আলাপ করি আমরা। আপনার ডিপিএম মেথড সম্পর্কে জানতে চাচ্ছেন। তো ডিপিএম মেথডটা আমরা যদি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট চিন্তা করি, অ্যাক্টের আপনার ধারা 31-এ পাবো, আইনের ধারা 31, আইনের ধারা 31-এ আমরা ডিপিএম মেথডটা পাবো। রুল 76। আর যদি আমরা রুলসে যাই তাহলে 74-75-এ যাই। বিধি হলো 74 এবং 75। 74-এর মধ্যে 75-এ যাই, 75-ই ভালো। ডিপিএম ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডের কয়েকটা ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছিল ডিরেক্ট কন্ট্রাক্টিং। একটু শব্দটা লিখবেন, তাহলে আমার জন্য আলাপ করতে সুবিধা হবে, আপনার জন্য ধরতে সুবিধা হবে। ডিরেক্ট কন্ট্রাক্টিং, ডিরেক্ট ডিপিএম ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডের একটা পার্ট হলো ডিরেক্ট কন্ট্রাক্টিং। ডিরেক্ট কন্ট্রাক্টিং সেকেন্ড একটা লেখেন এডিশনাল ডেলিভারি অ্যান্ড রিপিট অর্ডার। এডিশনাল ডেলিভারি অ্যান্ড রিপিট অর্ডার, ডিরেক্ট কন্ট্রাক্টিং, এডিশনাল ডেলিভারি অ্যান্ড রিপিট অর্ডার। থার্ড লেখেন ভেরিয়েশন অর্ডার। তারপরে লেখেন এক্সট্রা ওয়ার্ক অর্ডার। 5 নম্বর লেখেন ডিরেক্ট ক্যাশ পারচেজ। 6 নম্বর লেখেন ফোর্স অ্যাকাউন্ট। একটা হলো ডিরেক্ট কন্ট্রাক্টিং, ভেরিয়েশন অর্ডার, এডিশনাল ডেলিভারি, এক্সট্রা ওয়ার্ক অর্ডার, ডিরেক্ট ক্যাশ পারচেজ, লাস্ট ওয়ান বলেছি ফোর্স অ্যাকাউন্ট। এইগুলোর ডিরেক্ট ডিপিএম মেথডের বিভিন্ন ক্যাটাগরি। তো এর মধ্যে ভেরিয়েশনটা হলো আগের যেগুলো, আগের একটা চুক্তিকে এক্সটেন্ড করা, তাকে কস্ট বাড়ানো, তার আইটেম বাড়ানো কমানো, এই জাতীয় বিষয়। প্রথম যেটা ডিরেক্ট কন্ট্রাক্টিং। ডিরেক্ট কন্ট্রাক্টিং কখন? যখন ইউনিক নেচারের কোনো সার্ভিস হয়ে থাকে। আপনার ব্যাকগ্রাউন্ড কি, কোন সাবজেক্ট পড়াশোনা করেছেন? ব্যাকগ্রাউন্ড কি? স্যার আমি বিবিএমবিএ করছি স্যার, এইচআরএম এর উপর স্যার। পারফেক্ট। আপনি যেটা ইকোনমিক্স এর যে পারফেক্ট কম্পিটিশন, অলিগোপলি, মনোপলি আপনি নিশ্চয়ই আলাপ করেছেন, যেহেতু আপনার বিবিএ এমবিএ কমপ্লিট করেছেন। জি স্যার। তো পারফেক্ট কম্পিটিশন কোনটায়? সবাই পার্টিসিপেট করতে পারে, মানে প্রচুর সাপ্লায়ার বায়ার আছে, এটা পারফেক্ট কম্পিটিশন। অলিগোপলি কোনটা? লিমিটেড সাপ্লায়ার বা লিমিটেড বায়ার, অলিগোপলি। মনোপলি কোনটা? একজন মাত্র সেলার আছে, আপনার যারাই কিনুক তার কাছ থেকে কিনতে হবে। এই যে সিচুয়েশনটা, মার্কেট কন্ট্রোল করছে একজন, তার ইচ্ছা মতো দাম ধরতে পারে, তার ইচ্ছা মতো দাম ধরতে পারে, মনোপলি। তো যদি কোনো মনোপলি মার্কেট থাকে, আপনার একজন মাত্র সেলার, আপনি এখানে ওটিএম মেথড করে লাভ নাই, এলটিএম মেথড করে লাভ নাই, ওয়ান স্টেজ টুইন লাভ, টু স্টেজ টেন্ডারিং, কোটেশন, কোনটা করে লাভ নাই। সরাসরি তার সাথে চুক্তি করতে হবে, কারণ অন্য কেউ সাপ্লাই দেওয়ার ক্ষমতা রাখে না। নাই প্রোপাইটারশিপ যদি কোনো থাকে, প্যাটেন্ট রাইট যদি থাকে কোন একটা আইটেমের, তাহলে ওই প্রতিষ্ঠান ছাড়া এইটার সাপ্লাই দিতে পারবে না। আমার যদি ওই আইটেমই দরকার পড়ে, সাপোজ আপনার মাইক্রোসফটের কোনো একটা সফটওয়্যার আপনার দরকার, যে সফটওয়্যারটা অন্য কোনো প্রতিষ্ঠানের নাই, যদি একই ধরনের সফটওয়্যার থাকে তাহলে আমি অন্যের কাছ থেকে নিতে পারি। কিন্তু যদি অন্য এই ধরনের সফটওয়্যার না থাকে, তাহলে আমাকে মাইক্রোসফটের কাছ থেকে কিনতে হবে। মাইক্রোসফটের কাছ থেকে যখন আমি কিনছি, তখন আমি ডিপিএম এ যাব, ডিরেক্ট পারচেজিং, যেটা আমি ডিরেক্ট পারচেজিং, সরাসরি ক্রয় করবো তার সাথে। সরাসরি ক্রয়ের ক্ষেত্রে নেগোসিয়েশন অ্যালাউ। এর বাইরে যে কয়েকটা আছে, এক্সট্রা ওয়ার্ক অর্ডার, ভেরিয়েশন অর্ডার, এডিশনাল ডেলিভারি, এইগুলো হচ্ছে আপনার এক্সিস্টিং একটা চুক্তি, তার থেকে ওই কন্ট্রাক্টের সাথে করে আমি বাড়ায় নিচ্ছি। আর ক্যাশ পারচেজ, যেটা ডিরেক্ট ক্যাশ পারচেজ, এটা হলো 25,000 টাকা পর্যন্ত এট এ টাইমে উইদাউট ভাউচার আপনি প্রকিউর করতে পারছেন, বাট একটার আওতায় 25,000 টাকার বেশি না কিনি। এখানে একটা খেয়াল করবেন, যেন আজকে একটা ল্যাপটপের 25,000 টাকা দিয়ে 1/4 কিনলাম, কালকে 2/3 কিনলাম, তারপরের দিন 3/4 কিনলাম, তারপরে 4টা জোড়া লাগে 1 লাখ টাকার ল্যাপটপ বানাইলাম। এরকম করে কিনবেন যেন ইন্ডিভিজুয়াল আইটেম হয়। আমি ল্যাপটপ কিনবো 1 লাখ টাকার, আমি বললাম যে 25,000 টাকা করে পার্ট করে কিনে কিনে আমি জোড়া লাগাবো, এটা করবেন না দয়া করে। তাছাড়া ক্যাশ পারচেজের কোনো ই লাগবে না, মানে কোনো কমিটি লাগবে না, টেন্ডার লাগবে না, আপনি সরাসরি ক্রয় করতে পারবেন। এটা হচ্ছে ডিপিএম। তো
তো গভর্নমেন্ট উৎপাদিত প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় করা যাবে, প্রোপ্রাইটরশিপ যেগুলো আছে সেগুলো প্রকিউরমেন্ট করা যাবে, অথবা যদি কোনো লোকাল প্রোডাকশন থাকে এগ্রিকালচারের বা পচনশীল দ্রব্যের ক্ষেত্রে ডিরেক্ট মেথড করে আমি প্রকিউর করতে পারবো, যদি খুচরা যন্ত্রাংশ করতে হয়। এর বাইরে যেটা আপনার পিপিআর এর 76 ট এবং নিউ আছে, যদি আপনার কোনো জরুরি সেবা, এক্ষেত্রে মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে ম্যাক্সিমাম 5 কোটি টাকা পর্যন্ত প্রকিউর করা যায়। এর চেয়ে বেশি হলে সিসিএ ক্যাবিনেট কমিটি ইকোনমিক অ্যাফেয়ার্স এর অনুমোদন সাপেক্ষে প্রকিউর করতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি আপনাদের প্রশ্ন থাকে ভালো, না থাকলে আমরা আফটার টি ব্রেক আলাপ করতে পারি। অমরশিদ সাহেব আছেন আপনি? আছি টি ব্রেক। আমরা কি 11:15 শুরু করব? হ্যাঁ 11:15 টাইম আমাদের একদম। প্রিয় সহকর্মী বন্ধু, আমরা একটা জাস্ট টাইমে জয়েন করার চেষ্টা করব যাতে আমরা 11:15 শুরু করতে পারি। আমরা ইনশাআল্লাহ নামাজের দিন 12:15 শেষ করে দিব। আমাদের পরের একটা পার্ট হলো কমপ্লেইন এন্ড অ্যাপিল মেকানিজম নিয়ে আমরা কথা বলবো। তো ভালো থাকেন সবাই, রিফ্রেশন। আপাতত আল্লাহ হাফেজ।